KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আপনারা আমাকে এখানে দেখে বোধহয় একটু অবাকই হয়ে যাচ্ছেন। সাধারণত আমি এই চেয়ারটায় বসি না, এই চেয়ারে বসে জয়জ্যোতি ঘোষ, কখনো অর্পণ বসে। কিন্তু আজকে এই মে ডেতে, যেটা তথাকথিত ছুটির দিন, সেই ছুটির দিনে অফিসে এসেছি। একজন বিশেষ অতিথি এসেছেন বলে তাকে ইন্টারভিউ করব বলে। তার আগে বলি যে স্টেডিয়াম বুলেটিন এই শোটা পাওয়ার্ড বাই IXBAT আর সহযোগী অ্যাপটি প্লাস, যারা আপনারা জানেন যে WBCS ISA সমস্ত কোচিং করে থাকেন। আর আজকের শোতে আমার অতিথি এমন একজন মানুষ যিনি, কিভাবে বলবো, যিনি গত 2 বছর অত্যন্ত অন্যায়ভাবে নির্বাসিত ছিলেন ভারতীয় ক্রিকেট থেকে। আমি অন্যায়ভাবে শব্দটা ব্যবহার করছি খুব সচেতনভাবে। আমি শুধু ব্যক্তিগতভাবে তার পরিচিতই নই, আমি তার গুণগ্রাহীও বটে। বয়সে তিনি আমার চেয়ে বেশ কিছুটা ছোট, কিন্তু খুব কম সময়ের মধ্যে এসে সাংবাদিকতায় এসে বলা এবং লেখায় তিনি জাতীয় পর্যায়ে যে সাড়া ফেলেছেন, সেটা একজন এখানকার সাংবাদিক হিসেবে দেখাটা আমার কাছে ভীষণ ভীষণ আকর্ষণীয়। ওয়েলকাম বুড়িয়া মজুমদার। প্রথম আমিও এটা বলে দিই যে গৌতম দা ইজ রোল মডেল। মানে আমি ছোটবেলায় গৌতম দার লেখা পড়ে ইন্সপায়ার্ড হতাম। যখন এই ঘটনাটা ঘটে খুব কম লোক আমার সাথে ছিল বা আমার পরিবারের সাথে ছিল। সো আমার পরিবারের পক্ষ থেকে গৌতম দা, রায়াদি, অল অফ দেম ওয়ার দেয়ার। আমি গৌতম দার বাড়িতেও বহুবার এটা নিয়ে কথা বলতে গিয়েছি। সো সেখানে একটা জায়গা আছে যেখানে গৌতম দা ইজ স্পেশাল। আমি আমার বই লঞ্চের দিনও গৌতম দার নাম করে বলেছিলাম, বইতেও লিখেছি, সেটা আপনাদের সবার সামনে বলেও দিলাম যে যদি মনে করেন আমি বায়াসড বা গৌতম দা বায়াসড, একটা কনফ্লিক্টের জায়গা কিন্তু আছে। কারণ উনি আমার সাথে তখনও ছিলেন, আমি সারা জীবন ওনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি এবং দের ইজ এ ফ্যামিলিয়াল বন্ড, এটা বলে দেওয়া উচিত। না, আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে আমাদের দুজন যখন একটা মোটামুটি ভালো সময়ের মধ্যে দিয়ে যাই, আমরা প্রচুর ঝগড়া করি, কিন্তু খারাপ সময় হলে আবার আমরা এক হয়ে যাই। আমার এখনো মনে আছে 2022-এ আমার একটা SMS একটা মেসেজ পাঠিয়েছিল, ইজ এভরিথিং ওকে, ইন কেস ইট ইজ নট, প্লিজ গিভ মি এ কল। আমি কোনোদিন ভুলবো না। কিন্তু মাঝের সময় প্রচুর ঝগড়া টগড়া হয়, আবার হতে থাকে। এখনও ব্যান্ড উঠে গেছে, আমার ধারণা শিগগিরই আবার ঝগড়া টগড়া হবে। কিন্তু এখন আবার বললাম ক্রাইসিসে আমরা এক হয়ে যাই। এটা খুব, সম্পর্কটা এতটাই মিষ্টি। কিন্তু আমি প্রথমে বড়িয়া যখন এসছে স্টুডিওতে, অবভিয়াসলি বড়িয়াকে নিয়ে কথা বলবো, ওর অনেক কিছু জানবো। কিন্তু ও যখন এসছে আর কালকেরও একটা গরমাগরম টিম সিলেকশন হয়েছে, তখন সেটা কি করে ছেড়ে দিই, এটা নিশ্চয়ই আপনারা চাইবেন যে আমি আর বড়িয়া একসঙ্গে বসে আছি, টিম সিলেকশন নিয়ে কোনো কথা বলছি না, এটা হয় না। মাইকেল ভন আজকে একটা টুইট করেছেন, আমি জানি না তুমি দেখেছো কিনা, খুব ইন্টারেস্টিং, যে সেমিফাইনাল খেলবে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। তোমার কি মত? আমি এটা মাইকেল ভনের 7 দিন আগে বলেছি, আমার শোতেও বলেছি, কালকেও বলেছি, আজও বলেছি। আমি ইন্ডিয়াকে টপ 4-এ দেখি না। মানে আমাদের ওয়ে অফ T20 ক্রিকেট আউটডেটেড। আমরা যে T20 ধরনের T20 খেলছি সেটা 2015-16 T20। এবার লোকে আমায় জিজ্ঞেস করতেই পারে যে তাহলে তো এই বিরাট রোহিতকেই নেওয়া উচিত, তার কারণ আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই, আমাদের কাছে নেই। আমাদের ক্রিকেটের এই ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। ঋতুরাজ গায়কোয়াড় 447 রান করে বসে আছে। হ্যাঁ, বাট একই খেলেন। মানে বিরাট কোহলি আর ঋতুরাজ গায়কোয়াড়কে যদি আমি পাশাপাশি খেলি, আমি ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে ট্র্যাভিস হেড বা ফিল সল্ট দেখি না, বিরাট কোহলিই দেখি। ওই ঘরানাটা দেখি, শুভমান গিলকেও দেখি। সেখানে যদি আমায় ওয়ার্ল্ড কাপ দেখতে, আমি কাকে নেবো? বিরাট কোহলিকেই নেবো, কারণ অ্যাটলিস্ট জানি ওয়ার্ল্ড কাপটা জানেন। বা রোহিত শর্মাকে নেবো অ্যাজ ক্যাপ্টেন। বাট আমি যখন আমাদের বোলিংটা দেখি, জাসপ্রীত বুমরার পর আমি কানা। কুলদীপ যাদব, হ্যাঁ ঠিক আছে, বাকি কে? মোহাম্মদ সিরাজ T20 বোলার নন, মোহাম্মদ শামি নেই, আশদীপ সিং 3 বছর আগে যা ছিলেন এখন পেছনে চলে গেছেন। আমরা দেখলাম আকসার প্যাটেল, রবীন্দ্র জাডেজা দুজনকে নিয়ে নিয়েছেন। সবচেয়ে বড়, রিঙ্কু সিং কি করলে টিমে থাকবেন বা কেন বাদ চলে গেলেন, এটা আমি বুঝলাম না। সো এরকম অনেকগুলো জিনিস আছে। যাই আমি দেখি, আমি যখন একটা টিমের 6 জন দেখছিলাম, কাল ইংল্যান্ডের দেখছিলাম, জনি বেস্টো, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টন ইত্যাদি, আর আমাদের 6 জন দেখছিলাম, ফিল সল্ট অফকোর্স। আমি তখন আমাদের দেখছিলাম, লাইক আরে এটা তো আমরা নেই। আমরা কিভাবে থাকতে পারি? ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে বিরাট 110, সূর্যকুমার যাদব 100, হতেই পারে T20 ক্রিকেটে, হামেশা হয়। আর এটা তো তুমি আমি দুজনেই জানি, অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপে বেস্ট টিম জেতে না, যারা প্রেশার ভালো নেয় তারা জেতে।
মেবি আন্ডারডগ তকমাটা আমাদের কাজে লাগবে, বাট অ্যাজ অন ডেট আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়া টপ 4-এ নেই। বুড়িয়া মজুমদার মাইকেল ভনের সঙ্গে একমত যে ইন্ডিয়া সেমিফাইনালে নেই। ইন্ডিয়ার যা বোলিং, স্পেশালি পেস বোলিং অ্যাটাক, ভাবাই যায় না। যে সিলেক্টররা মোহাম্মদ সিরাজকে নিয়েছেন, মোহাম্মদ সিরাজ আমি দেখছিলাম মোহাম্মদ সিরাজ 9 ম্যাচে 6 উইকেট, 10-এর কাছাকাছি ইকোনমি, আর যা বোলিং করছেন তাতে ওই কলকাতা ময়দানের ভাষায় মায়ের নামে। তুমি হলে কোনো পেস বোলার নিতে আবেশ খান ছাড়া কাউকে নিতে? দেখো পয়েন্টটা হচ্ছে এটা দুটো ভাবে ভাবা যায়। হর্ষল প্যাটেল এমন কিছু করেননি, এবং আগের ওয়ার্ল্ড কাপে নিয়ে দেখা হয়েছে মানে প্রেশার নেওয়ারই জায়গাটাই নেই, এবং যেখানেই হর্ষল প্যাটেল এতদিন কেন উইকেটটা নিয়েছিলেন, যেখানে ওই স্লোয়ার বলটা ব্যাক অফ দ্য হ্যান্ড থেকে ছাড়ছেন, ডিউ হলে নষ্ট হয়ে যাচ্ছে। আমার কিন্তু 14টা উইকেট এবার হয়ে গেছে। আমি সত্যি নিলে আনফর্চুনেটলি ইনজার্ড হয়ে গেলেন মায়াঙ্ক যাদব, তাই নিতাম আউট অফ দ্য বক্স সিলেকশন। 155 এটা আউট অফ দ্য বক্স সিলেকশন। স্যাডলি নেই তো ফাস্ট বোলার, নেবে কাকে? হ্যাঁ মেবি সন্দীপ শর্মার কথা অনেকে বলছেন, বাট সন্দীপ শর্মাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে গিয়ে তুমি একটা, অ্যান্ড দ্যাটস ওয়্যার এই যে তুমি জিজ্ঞেস করলে না কাকে নেবে, উই আর ব্লাইন্ড। থিঙ্ক হাউ ব্যাড ইট ইজ দ্যাট ইউ কান্ট থিঙ্ক অফ একটা ফাস্ট বোলারের কথা মনে পড়ছে না। মোহাম্মদ সিরাজ ক্লিয়ারলি নেই, বাট এর একটাই উল্টো দিক আছে, মেবি পজিটিভ দিক। জেক ম্যাকগারকে অস্ট্রেলিয়া নিল না, কেন নিল না? তার কারণ অস্ট্রেলিয়া এখানে তার গড় হচ্ছে 270 স্ট্রাইক রেট, অস্ট্রেলিয়ায় কত 115 120, বিগ ব্যাশে তার অ্যাভারেজ কত 19। তার মানে অস্ট্রেলিয়া ধরে নিচ্ছে যে ওয়ার্ল্ড কাপে কিন্তু আইপিএল এর মতন উইকেট হবে না, অর্থাৎ জেক ম্যাকগার্কের থেকে বেটার ডেভিড ওয়ার্নার হবে না। তাই ডেভিড ওয়ার্নারকে নেয়া, মার্কাস স্টয়নিসকে নেয়া। আমিও ওটাই আঁকড়ে ধরার চেষ্টা করছি যে তাহলে যদি 180 উইকেট হয়, তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা ওই রানটা করে দেবেন, করে ইউজবেন্দ্র চাহালকে দিয়ে যদি আমরা বার করে নিতে পারি, আদারওয়াইজ ইটস ভেরি ডার্ক। আমি এই টিমটা দেখে আমি জাস্ট ভাবছিলাম যে 2007-এ যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টিমটা সিলেকশন হয় ওয়ার্ল্ড কাপের আগে, গ্রেগ চ্যাপেলের সঙ্গে একটা আলোচনার কথা আমার এখনও মনে আছে। সেই আলোচনাটা হয়েছিল কলম্বোতে, টিম সিলেকশনের 2-3 মাস আগে। উনি আমায় বলেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের মাঠে 3টের বেশি তুমি এমন লোক নিতে পারবে না যারা ফিল্ডার হিসেবে খারাপ। তো উনি ক্যালকুলেট করছিলেন যে তখনও উনি জানতেন সৌরভ হয়তো যাবে কি যাবে না। উনি বলছেন আমার সৌরভ, সচিন, কুম্বলেতে 3টে লোক হয়ে গেল, দ্রাবিড় হলে 4টে, 3টের বেশি লোক আমি লুকোতেই পারবো না ওয়ানডে ক্রিকেটে। যদি 50 ওভারে লুকোনো না যায়, এবার তাহলে 20 ওভারে কি হবে? যাবে না। এবং যে কারণে শিবম দুবের সিলেকশনটা, তার উপরে ইম্প্যাক্ট প্লেয়ারের মতো একটা রুল, যার জন্য তুমি জানোই না সে কি বল করবে। তুমি ওয়াশিংটন সুন্দর 2 বছর আগে তোমার 1 নম্বর অফ স্পিনিং অলরাউন্ডার, সে একদম নষ্ট হয়ে গেল, তার কারণ ইম্প্যাক্ট প্লেয়ার। সো এই যে আমরা জিনিসগুলো তৈরি করে দিই না, এবং এই টিমে তুমি দেখ বিরাট কোহলি আমার টিমে আরও চলে আসে 10টা রান বাঁচিয়ে দেবে, ওই যে ইন্টেন্সিটি নিয়ে ফিল্ডটা করবে, দ্যাটস ইম্পর্টেন্ট। রবীন্দ্র জাডেজা যাই হোক না কারণ লেফট আর্ম থ্রো করে উইকেট ফেলে দেবে। কুলদীপ যাদব ইজ নট আ গুড ফিল্ডার, তোমায় তাকে খেলাতে হবে। মোহাম্মদ সিরাজ নট আ গুড ফিল্ডার, তোমায় তাকে খেলাতে হবে। জাসপ্রীত বুমরা অ্যাভারেজ ফিল্ডার, তোমায় দেখ অলরেডি তো 3টে হয়ে গেল। তো তুমি এবার হিসেব করো শিবম দুবেকে যদি তুমি খেলিয়ে দাও, রোহিত শর্মা তো ছেড়েই দাও, ইজ নেভার আ গুড ফিল্ডার। সো তার মানে তোমার 11 জনের মধ্যে 5 বা 6 জন সবচেয়ে ডেঞ্জারাস কি জানো বলতো না, একবার 15টা দেখো, এই 15-এর মধ্যে 8টা প্লেয়ার আছে যারা ফর্মে নেই। রোহিত নেই, হার্দিক নেই, সিরাজ নেই, তুমি লিস্টটা দেখো। হার্দিকেরটা তুমি আলাদা ক্যাটাগরি করো, বাট ফর্মে নেই এর মধ্যে 2টো ক্যাটাগরি করো। হ্যাঁ মানে ইউর অ্যালার্মড যে এটা হবেটা কি, তাহলে একটা 15 জনের দল, তাতে 8টা লোক ফর্মে নেই, তুমি সেই টিমটা নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ যাচ্ছি। এবং টাইম স্কোয়ারে বিশাল করে আমরা ইয়ে করছি, ক্যাম্পেইনটা খুব অভিনব। টাইম স্কোয়ারে এটা করা ইন্ডিয়ান বোর্ডের মাসল পাওয়ার এবং দারুণ ব্যাপার। কিন্তু আমেরিকাতে কোন ইন্ডিয়ান ক্রিকেটে উঠবে কেউ জানে না। কিন্তু দেখো প্রথম 4টে ম্যাচে লোকে খুব খুশি হয়ে যাবে, কারণ ওই আয়ারল্যান্ড, কানাডা তো বাজে টিম, ও তো জিতে যাবে। একটাই তো খেলা পাকিস্তান, পাকিস্তানকেও হয়তো তুমি নিয়ে নেবে, বাট পাকিস্তানও ইজ আ ব্লো হট ব্লো কোল্ড 50-50। বাকি তো হবে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পর। ওয়ান্স ইউ ফিনিশ ফ্লোরিডা, তুমি বার্বাডোস যখন যাবে আর সেমিফাইনাল খেলবে গায়ানায়। ইন্ডিয়া A1 হবে বাই দ্য ওয়ে, যারা জানেন না বলে দিই, ইন্ডিয়া সেমিফাইনাল গায়ানাতেই খেলবে। দ্যাট ইজ যদি সেমিফাইনালে যদি ওঠে গায়ানায় খেলবে। ওইখান থেকে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অ্যান্ড উই আর ইন ডেঞ্জারাস। শুধু তাই নয়, মানে আমি যদি অপোনেন্ট টিমের ক্যাপ্টেন হই বা স্ট্র্যাটেজিস্ট হই, আমি তো শুধু ভাববো জাসপ্রীত বুমরার 4 ওভারটা খেলে ব্যাস শেষ, বা আর কিছু করতে হবে না, তখন বাকি ছিঁড়ে ফেলে দাও। ঠিক কথা। এবং আরেকটা হতে পারে যদি স্টিকি উইকেট হয়, ওয়েস্ট ইন্ডিজের স্পিন হয়ে যায়, তাহলে কুলদীপ চাহাল, সেটাই মনে করছে, আমি সেটাই ভাবছিলাম। কিন্তু মনে হয় না সবসময় সেটা হবে বলে। বার্বাডোসে সবসময় কি স্পিন করবে? না, সিপিএল এ তুমি যদি বার্বাডোসে দেখো 200 হচ্ছে রেগুলার, অন্য উইকেট গুলোতে আমি দেখলাম 180-190 এর অ্যাভারেজ। সো
ইন্ডিয়া ভাববে যে ওই ঘটনাটা ঘটতে পারে এবং ওখান থেকে যদি স্পিন দিয়ে বার করে নিতে পারে। আদারওয়াইজ আমি দেখছি না, মানে তোমার 3টে ফাস্ট বোলার আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ আর জাসপ্রীত বুমরা, আর 4th হলো হার্দিক পান্ডিয়া, এই তোমার বোলিং স্ট্রেংথ উইন পেস, সেইটা নিয়ে তুমি ওয়ার্ল্ড কাপ যাচ্ছ, আনথিঙ্কেবল। এবং রিঙ্কু সিং যার জন্য সবার অ্যাকচুয়ালি হৃদয় কাঁদছে, আকাশ চোপড়া একটা কথা বলেছেন যে কেকেআর এর জন্য রিঙ্কু সিং এর এই অবস্থা হলো। আমি অন্তত এগ্রি করি কথাটার জন্য। রিঙ্কু সিংকে যদি আগে পাঠানো হতো ম্যাচগুলোতে, যে লোকটা গত বছর 474 রান করেছে, এবং তুমি যদি যে ওভারগুলোতে ওকে পাঠানো হয়েছে দেখো, কখনো 8.1, 10.2, কারণ গত বছর ওপেনিং কম্বিনেশন ভালো খেলছিল না। এবার যে ওপেনিং কম্বিনেশন ভালো খেলায় মাঝখানে শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার খেলছে। এবার শ্রেয়াস আয়ারের খেলা দেখে আমার মনে হচ্ছে উনি 100 ওভারের ম্যাচ খেলছেন, যেরকম স্ট্রাইক রেট, এবং লাস্ট 2টো ম্যাচ বাদ দিল। এখানে রিঙ্কুর ওপর প্রতিদিন রিঙ্কু ঘাসের ওপর ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকেন, ব্যাট পান না, পরে পান। এটা তোমার কি বক্তব্য এবার? দুভাবে দেখা যায়। ফ্র্যাঞ্চাইজ বলবে আমার চুলোর দূরে গেছে ইন্ডিয়ান টিম, আমার কাজ টপ 4-এ থাকা, কেকেআর আছে, সো কেকেআর এর দিক থেকে কেকেআর 474 করেছে, করুক না, আমার তাকে ফিনিশার হিসেবে ইউজ করার দরকার। আমি সেই ইন্ডিয়ান টিমে খেলুকটা তো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য তাকে আমার যেখানে দরকার সেখানে খেলাবো। আমার এটা উদ্দেশ্য নয় যে আমার এখান থেকে রিঙ্কু সিং ইন্ডিয়া খেলবে। সরি, শাহরুখ খান তো সেটাই বলেছেন যে আমি চাই রিঙ্কু সিং ইন্ডিয়ার হয়ে সবার সুযোগ আমার পাক। ফ্র্যাঞ্চাইজ জেতার পর শাহরুখ তো ফ্র্যাঞ্চাইজির মাথা। হ্যাঁ, বাট আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজ না জিতলে হবে না। অন্য দিকটা ঠিকই যেটা তুমি বলছো, বাট এটা ফ্যাক্ট। বাট তাহলে কি আইপিএল ইয়ার্ডস্টিক? যদি আইপিএল ইয়ার্ডস্টিক হয়, শিবম আইপিএল বেসিসে নিল, তুমি যদি এরকম ইউজবেন্দ্র চাহাল আইপিএল এর বেসিসে নেওয়া হলো, সঞ্জু স্যামসন আইপিএল, তো হার্দিককে কিভাবে নেওয়া হলো? হার্দিককে কিভাবে, কোন ইয়ার্ডস্টিকে নেওয়া হলো? মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন বলে। মানে ইয়ার্ডস্টিকটা কি? আমি ইয়ার্ডস্টিক, রোহিত কিভাবে আসেন ক্যাপ্টেন বলে? সেখানে আমি যদি আইপিএল এর ইয়ার্ডস্টিক দেখি, সেটা তো হচ্ছে না ইয়ার্ডস্টিক, তাহলে তো এই প্লেয়ারগুলো টিমেই আসে। হার্দিকের আরেকটা ইয়ার্ডস্টিক বলতে গেলে আমি আবার নির্বাসিত হয়ে যাবো, ওই জন্য বলতে চাইছি না। তুমি অলরেডি 2 বছর গেছে, আমি আর হার্দিকের, কিন্তু হার্দিক পান্ডিয়া অবিশ্বাস্য। মানে হার্দিকের আমি আবার আজকে রানটা দেখছিলাম, 10 ম্যাচে 197, 6 উইকেট, 11 ইকোনমি। একমাত্র গতকাল লখনৌর বিরুদ্ধে আমি দেখলাম 4টে ওভার, আমি মাঠে ছিলাম, আমার সেকেন্ড ডে ইন। কিরকম লাগলো বলো তো মাঠে গিয়ে? হার্দিকেরটা বলে নিয়ে বলি, হার্দিককে নাকি প্রশংসা করেছে লোকে, অভিনন্দন। বলটায় লোকে ভালো, কারণ কেএল রাহুলের উইকেট নিল, 19th ওভারটা ওয়াজ আ গুড ওভার। বাট ব্যাটিংয়ে প্রথম যে খোঁচাটা দিয়ে যেখানে উইকেট কিপারের হাতে আউট, এবং হার্দিক এই যে বেশি হাসছেন না, তার কারণ কিন্তু উনি আন্ডার প্রেশার। মানে না হলে এটা দরকার নেই, মানে এটা তো ক্লিয়ারলি ইজ ওভার ডুইং, যে আমি মানে ওনার চাপটা, এবং সেটারও আমার একটা ব্যাখ্যা আছে। গুজরাট টাইটান্সের ড্রেসিং রুমে উনি টপ ডগ ছিলেন, বাকি যারা আছে তারা কেউ না। এখানে রোহিত আছে, বুমরা আছে, সূর্যা আছে, উনি টপ ডগ নন। একটা কন্টেস্ট হবে, এবং ওই চাপটা প্লাস দ্য প্রেশার অফ দ্য ফ্র্যাঞ্চাইজ প্লাস ক্যাপ্টেন্সি সব মিলিয়ে ওয়ার্ল্ড কাপে হতেই পারে যে ওনার কাছে ক্যাপ্টেন্সি নেই, ভাইস ক্যাপ্টেন ঠিক আছে এমনি, সেটার বেসিসে ভালো খেলে দিলেন। বাট অ্যাট দিস পয়েন্ট ইন টাইম হি ইজ নট ইন আ জোন। সিলেক্টররা মনে করেন যে হার্দিক পান্ডিয়া ওখানে বেসিসে গিয়ে প্রেশার থাকবে না, অনেক কম প্রেশার থাকবে, সেটাই খেলে দেবেন। কিন্তু আমি একটা জিনিস সময় বলো যে শ্রেয়াস আয়ার রঞ্জি ট্রফি ম্যাচ না খেলে, ফাইনাল যদিও খেলেছেন, তাকে বোর্ড বললো তাকে কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিল। ঈশান কিষান খোঁজ পাওয়া যাচ্ছে না, কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিল। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে তো এক নিয়ম হলো না, বলবে ইনজুরি ছিল, মানে হার্দিকের ক্ষেত্রে ইনজুরি ছিল এবং চেষ্টা করেছে সেখান থেকে বোর্ডের সাথে। আমি হলেও কিন্তু হার্দিককে নিতাম, বিকজ আমাদের এমনই দৈন্য দশা যে আমাদের কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই। আমি নীতিশ রেড্ডি, সে রেডি না। শিবম দুবে, তাকে তুমি ইম্প্যাক্ট প্লেয়ারের চক্করে বলই দাও, তো দেবে টাকাকে। রিঙ্কু সিংকে তো অনেক সময় ইম্প্যাক্ট প্লেয়ার খেলিয়েছে, যে বলও করতে পারে। মানে তুমি আনফরচুনেটলি আমাদের ক্রিকেটে একটাও, অস্ট্রেলিয়ায় তুমি দেখো মার্কাস স্টয়নিস, মিচেল মার্শ, নামের পর নাম, ইংল্যান্ডেও তাই, আমাদের স্যাডলি একটাও পেস বোলিং অলরাউন্ডার নেই, পাতে দেওয়ার মতন অলরাউন্ডার নেই 140-এ বল করবো, সেই জন্যই হার্দিক। খুবই খারাপ অবস্থা। কিন্তু বড়িয়াকে আমি একটু জিজ্ঞেস করি যে ও 2 বছর নির্বাসনের পর 2টো ম্যাচ দেখলো, একটা কলকাতায় এডেন গার্ডেন্সে কেকেআরের, আর পরে কালকে উড়ে গিয়ে লখনৌ। কিরম লাগলো 2 বছর বাদে ক্রিকেট মাঠে ঢুকে? প্রথমে ভেবেছিলাম ইমোশনাল হয়ে যাব, অ্যাংজাইটি ছিল একটা। ইডেন গার্ডেন্সে স্ত্রীকে নিয়ে গেছিলাম, কোনোদিন করিনি, মানে শর্মিষ্ঠা খেলা দেখে না, তুমিও জানো, তো ওকে বললাম তুমি চলো, সো শি ওয়াজ অ্যাকচুয়ালি দেয়ার উইথ মি, যে কেউ যদি কিছু বলে, লোকে যদি কিছু বলে, ওভারওয়েলমিংলি একটা মানে একটা
পজিটিভ মানুষের মধ্যে একটা মানে কি বলবো, একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশন দেখলাম। অনেকে এসে ছবি তুললেন, হ্যান্ডশেক করলেন, বললেন দাদা ওয়েলকাম ব্যাক, লিখুন, বলুন। মানে আমরা তো ক্রিকেটার না, বাট ওই যে একটা মানে ওভারওয়েলমিংলি পজিটিভ সেটা ভালো লাগলো। কালকে লখনৌতেও তাই, অনেকের সাথে দেখা হলো, বোর্ডের কয়েকজনের সাথে দেখা হলো, প্লেয়ারদের সাথে দেখা হলো, বেশ কয়েকটা ইন্টারভিউ করলাম। সো ইট ওয়াজ ভেরি গুড। বাট আমি তো ফ্যান ছিলাম চিরকাল, তুমি জানো, মানে আমি রাত্রির 2টোর সময় বাংলাদেশ জিম্বাবুয়ে খেলা দেখতাম। ফ্যানটা নেই, কাজের জন্য যাচ্ছি, যাব, কাজ করব, ইন্টারভিউ করব, ভালো কাজ করার চেষ্টা করব, লিখব। বাট ওই যে ক্রিকেট ফ্যানের একটা জায়গা ছিল না, সেটা অলিম্পিক্সে আছে, আর ক্রিকেটে থাকবে না। দে হ্যাভ রবড দ্যাট অফ মি, মানে ওটা আমার থেকে এরা কেড়ে নিয়েছে, হয়তো সারা জীবনের মতোই নিয়ে নিয়েছে। আমার মনে হয় না, আমার সে হিন্দি সিনেমায় তুমি দেখবে যে হিরো একটা ওই সেন্ট্রাল জেল থেকে বেরোচ্ছে, কিডসটা নিয়ে একটু সময় লাগছে, তারপরে জীবনের প্যাশন ছিল না। মানে খেলা যে দেখছিলাম, খেলাটা দেখছিলাম, অ্যানালাইজ করছিলাম, এটা হলে এটা হতে পারে, ওটা হলো, যেরকম আমি করি। বাট একটা খেলার মধ্যে একটা আনন্দ থাকে, তো সেই আনন্দটা ছিল না। তুমি প্রেস বক্সে কবে গিয়ে বসবে? সেন্ট্রাল অ্যাক্রেডিটেশন তো এখন নেই, অ্যাপ্লাইও করিনি আমি। আর সত্যি কথা বলতে আমার জীবনে আমি কোনোদিন ইন্ডিয়াতে সেন্ট্রাল অ্যাক্রেডিটেশন অ্যাপ্লাই করিনি, আমি এটা বলেই দিচ্ছি, কোনোদিন করিনি, ইন মাই লাইফ করিনি। অস্ট্রেলিয়া যাবো, অস্ট্রেলিয়া গিয়ে হয়তো প্রেস বক্সে যাবো, অ্যাপ্লাই করবো। ইংল্যান্ডে গিয়ে প্রেস বক্সে যাবো। আমি বিদেশে করেছি, কারণ এখন আমার দলে 42 জন লোক, তাদেরকে পাঠানোটাও আমার দায়িত্ব। মানে আমি নিজে সব জায়গায় চলে গেলে তাদের কি করে হবে। সো প্রেস বক্সে হয়তো খুব তাড়াতাড়ি যাবো না, হসপিটালিটি বক্সে যাবো বা টিকিট কেটে গিয়ে দেখবো, কেউ না কেউ দেবেন হয়তো, বাট মাঠে যাবো। বাট অ্যাজ আই সেড, ওই উচ্ছ্বাসটা আমার মধ্যে নেই। আমার নিজের ধারণা যে উচ্ছ্বাসটা, বড়িয়া এতটাই ক্রিকেটের ফ্যান বয়, সেই উচ্ছ্বাসটা কোথাও না কোথাও ফেরত আসবে। কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে তোমাকে আমি দেখেছি অস্ট্রেলিয়াতে, আমার মনে হয় ওটা অস্ট্রেলিয়াতেই ছিল, নট সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াতে কোনো একটা কারোর সঙ্গে গন্ডগোল, কেউ একটা কিছু বলেছিল, তুমি এরমভাবে তেড়ে প্রায় মারতেই যাচ্ছিল একটা সলিড লোককে, একটা মাঠের সুতরাং প্র্যাকটিসের ধারে কেউ একটা কিছু বলেছিল, বা কিছু জার্নালিস্টের সঙ্গে কোনো গন্ডগোল হয়েছিল। সো বড়িয়াকে আমি মোটামুটি ফিয়ারলেস লোক বলে জানি। বাট এই বইতে ইউ হ্যাভ নট নেম দ্য ইন্ডিভিজুয়াল, সমস্ত কিছু আছে। সো আমার কোথাও মনে হয়েছে যে একটা হিন্দি সিনেমা 2010-এ রিলিজ করেছিল, যেটার নাম ছিল কার্তিক কলিং কার্তিক। এই বইটা সামহাও, বা এই গোটা ব্যাপারটা ইজ মেঘনাথ কলিং মেঘনাথ। আমি নাম করে বলছি ঋদ্ধিমান শাহ, সে নাকি, সেও তার ডিএটিএতে টুইট যেসব করেছিল, যে কোথাও নাম করেনি, বিসিসিআইকে যে নাম করেছে, পেছনে ছবি দেখছি, তুমিও নাম করে। এই মেঘনাথ বনাম মেঘনাথের লড়াইটা কেন? আমি যে বড়িয়া মজুমদারকে চিনি, সে সামনে এসে ফ্রন্ট ফুটে এসে বললো যা বাইরে যা। দুটো কারণে। এক, এই বইটা 7টা লিগাল চেক হয়েছে, ক্লিয়ার লিগাল অ্যাডভাইস হলো নাম করার তো আপনার দরকার নেই, আপনার নাম করার 7 লিগাল চেকস, পাবলিশার এবং ভারতের মানে লুমিনারিজ হ্যাভ চেক দিস বুক, নাম্বার 1। নাম্বার 2 ইজ ভেরি ইমোশনাল। মাই ওয়াইফ টোল্ড মি, দেখো আমাদের যেটা হয়েছে সেটা যেন ওনার পরিবারের নাম না হয়। 10টা লোকও যদি ওনার পরিবারকে গালাগাল দিতে শুরু করে তুমি নাম দিয়েছো বলে, তাহলে তুমি একই জিনিস করছো, ও না, নাম দিও না, সবাই জানেন। এবং বইটা কিন্তু অ্যাঙ্গার থেকে লেখা না, ভেঞ্জেন্স থেকে লেখা না। লেখা হবে না কেন? আমি হলো ভেঞ্জেন্স থেকেই লিখতাম, আবার কি লিখতাম? না, আমি জামাইয়াদের করব না, দেখো গৌতম দা, দেয়ার ইজ এ ডিফারেন্স হিয়ার। ওয়ান, ভেঞ্জেন্স থেকে লিখে, হ্যাঁ মানে ক্ষোভ নেই আছে, অপমান নেই আছে, টর্চার নেই আছে, অন্যায় নেই আছে, বাট ভেঞ্জেন্স নেই। ভেঞ্জেন্স দিয়ে কিছু হবে না। মানে আমি এটা, আই এম ইন মাই 2 years আই হ্যাভ লার্নড দিস। জানো তো, 10-এ 0 ছিল, 10টা লোকে বিশ্বাস করতো আমি বলি, আমি থ্রেটেন করেছি, আমি ইন্টিমিডেট করেছি, আমি মিথ্যা কথা বলেছি। আজকে 8টা লোক বিশ্বাস করে না বইটা পড়ে, 8টা লোক বিশ্বাস করে আমি অ্যাকচুয়ালি সত্যি বলছি। এটাই দরকার। আমার মা সেদিন আমাদের বুক লঞ্চের পরের দিন আমার বাড়িতে ডাকলেন, আমি তার কাছে গেলাম, তিনি আমায় দেখে বললেন, শোন কি না, আজকে যদি আমি মারা যাই, তুই যেটা বললি তারপরে আমার মারা গেলে অসুবিধা নেই। অ্যান্ড ফর আ সেকেন্ড দ্য পেনি ড্রপড। I said, কি বললে? She said, হ্যাঁ মানে তোকে যেটা বলা হচ্ছিল 2 বছর ধরে, তুই আজকে যে কথাটা বললি আর প্রমাণ করলি, আর ওখানে আমি যা দেখলাম, আমি যদি আজ মারা যাই আমার অসুবিধা নেই। আমি ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে যেটা লোকের মধ্যে দেখলাম, সবার সাথে, অনেকের সাথে দেখা হলো, বিসিসিআইয়ের লোকজনও ছিল, তাদের মধ্যে যেটা দেখলাম, আমারও আই থিঙ্ক আই এম ভিন্ডিকেটেড। মাই ডটার, শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি জানো 10 বছর বয়স, শি কেম অ্যান্ড সেড, বয়, শি কলস মি বয়, আই এম প্রাউড অফ ইউ, হোয়াট এভার শি মাস্ট হ্যাভ আন্ডারস্টুড। মাই ইনলস, যারা মুখ দেখাতে ভয় পেত তখন, তারাও একই জিনিস বলছে, আই এম ওকে। আই মিন, কারোর ক্ষতি, আই হ্যাড টু প্রুভ মাই সাইড যে উনি মিথ্যেবাদী। আমি আবার বলে দিচ্ছি, উনি মিথ্যেবাদী।
উনি একের পর এক মিথ্যে কথা বলেছেন, গল্প তৈরি করেছেন, নোংরামি করেছেন, করে আমার পরিবারকে সামনে ফেলে দিয়েছেন। সেখানে তার টাইমলাইনে গালাগাল দেওয়া হয়েছে, আমার মাকে প্রস্টিটিউট বলা, বউকে প্রস্টিটিউট বলা, বাবাকে বাস্টার্ড বলা, লেট ফাদার, এগুলো উনি বারণ করেননি। ওনার অফিসিয়াল ফ্যান পেজ থেকে গালাগাল দেওয়া হয়েছে, দের ইজ এ ডাইরেক্ট কানেকশন, উনি বারণ করেননি। এই সমস্ত ঘটেছে, বাট আই স্টিল সে আমার বাড়িতে রামকৃষ্ণ ছিলেন, কি হবে ভেঞ্জেন্স করে, কিচ্ছু করতে পারবো না। বরং I had to prove my point, which I've done. Now this cricketer doesn't exist for me. I want to do my work. I have done what I had to do. তোমার মতন বেশ কিছু জন ছিলেন সাথে, 10 জন 12 জন হয়তো, out of a billion. They knew what my truth is. Now the world knows what my truth is. This cricketer, I wish him well, but I don't want to have anything to do with him. কি মিথ্যে বলেছে? সবটাই থ্রেট না, ইন্টিমিডেট না। মেসেজটা ওয়াজ স্ট্রং যে আমি আই ডোন্ট টেক অফকোর্স। এবার তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার যে লোকটা, প্রথম কথা আছে প্রমাণ করে দিই, বলা হলো আমি নাকি 4 বছর ধরে ইন্টিমিডেট করছি। আমি বানাচ্ছি না, কমিটি রিপোর্ট তুই চালালে এক্ষুনি, আমি দেখলাম তোমার স্ক্রিনে চলছে। ওই কমিটি রিপোর্টে লেখা আছে যে ফর মেনি ইয়ার্স হি ওয়াজ, এই কমিটি রিপোর্টটাতে লেখা আছে, আপনারা যদি পুরোটা পড়েন, এইটা না সরি, দিস ওয়াজ দ্য May 3rd এর চিঠি, দিস ইজ যেটা পাবলিক প্রেস রিলিজ। আমার কাছে যে চিঠিটা দেওয়া হয়েছিল 23শে এপ্রিল ডেটের চিঠি, তাতে যে ডিটেলসগুলো দেওয়া আছে, তাতে আমার বিরুদ্ধে চার্জগুলো বলা আছে। চার্জগুলো হচ্ছে, এটা তো জাস্ট 1 পাতার চিঠি, আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা 3 পাতার চিঠি। তাতে বলা আছে যে তিনি কমিটির কাছে গিয়ে বলেছেন যে আমি নাকি বছরের পর বছর ইন্টিমিডেট করছি, ঠিক আছে। এবার তার একটা শোল্ডার অপারেশন হয়েছিল এনসিএতে, তুমিও খুব ভালো করে জানো। সেই সময় তিনি, এই ফোনেই আছে, এক্ষুনি দেখাতে পারি, সব খুলে দেখিয়ে দেবো, যে তিনি বলছেন আমার দিকটা দেখে নিও। আমি জানি, আমি দেখেছি মেসেজটা। একটা না মানে অনেক আছে, অনেক। আমি ওনাকে লাস্ট মেসেজ পাঠিয়েছি কবে? প্রথম কথা 13ই ফেব্রুয়ারি, 10 আর 13। কেন? কারণ 13ই ফেব্রুয়ারি তিনি অকশনে নিলাম হয়েছিলেন। আর এই গন্ডগোলটা হচ্ছে 19, ইওর ওয়ার্ল্ড চেঞ্জ ফ্রম ফেব্রুয়ারি 20 to 26, 19 রাত্রির 10টা 10:30। 19, কারণ উনি সেদিন বাদ যান। উনি 13 তারিখের মেসেজগুলো, 10 তারিখের মেসেজগুলো যেগুলো করা ওনাকে সেলিব্রেট করতে, ওনার অকশনের বিক্রির পর ইন্টারভিউ করে সেলিব্রেট করার জন্য, সেটাকে উনি মুছে দিয়ে এমনভাবে চালালেন যে আমি ওনাকে মেসেজ করছি, যদি উনি দল থেকে বাদ পড়ে যাচ্ছেন আমি সেটার জন্য দায়ী। গৌতম দা, আস্কিং ইউ ওয়ান কোয়েশ্চেন, আমার সাথে পার্থ জিন্দাল, আশিস নেহরা, সঞ্জীব গোয়েঙ্কা এবং 4টে ইন্টারভিউ, পার্থ জিন্দাল, আশিস নেহরা, সঞ্জীব গোয়েঙ্কা and one more, Gary Kirsten, fixed. Tell me which interviews will give you more numbers? এই চারটেই। তো আমি, আমার দলের লোক আমায় মূর্খ বলেছে যে তুমি হঠাৎ এই 4টে ছেড়ে দিয়ে এই ক্রিকেটারের ইন্টারভিউ করতে দৌড়লে কেন? বাঙালির ভূত, বাঙালি। এবার তার জন্য আমি আর কি প্রাইস পে করব? ওনার ইন্টারভিউ থেকে আমি 5টা নম্বরও পেতাম না, আমার ইউটিউব ভিউ, ফেসবুক কেউ দেখতো না। কিন্তু ওনাকে আমি কথা দিয়েছিলাম, ওনার ম্যানেজারের অজস্র মেসেজ আমার কাছে আছে, কিছু করো ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, মানুষ মানুষের জন্য করে। আমার ওনার ইন্টারভিউ করে নম্বর পাওয়ার ছিল না, ওনাকে থ্রেটেন করা তো দূরের কথা, কিচ্ছু আসে যায় না ওনাকে কেন করতে যাব? ওনার শোল্ডার সার্জারির সময় উনি আমায় লিখছেন আমার দিকটা দেখো, বোর্ড আমার সাথে কি করছে সেটা দেখে আমি বলেছি সেটা না বলে লিখো। এটা কি ইন্টিমিডেশন? কোনদিন হয়? এখানে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি। ঋদ্ধিমান শাহর সঙ্গে আমার, আমি নাম বলছি না, তুমি বলছো। আমি বলছি ঋদ্ধিমান শাহর সঙ্গে আমার SMS গুলো আমি চেক করছিলাম আজকেও বসে, তাতে সংক্ষিপ্ততম রিপ্লাই আছে। আমি এত বছর ধরে ওকে চিনি। আর ইউ অ্যাভেলেবল? ইয়েস। ওয়েন ক্যান উই টক? আজকে হবে না, কালকে সকালে। আমার দিকটা দেখে নিও। ঋদ্ধিমান শাহ এটা অসম্ভব ক্লোজ ছাড়া কাউকে, আমাকে জীবনে কোনোদিন করেননি, এবং অসম্ভব ক্লোজ ছাড়া কাউকে ঋদ্ধি ওই ধরনের ঠিক নন। মানে এইটা বলতে হলে যথেষ্ট ইন্টিমেসি প্রয়োজন। সো যদি এক্ষেত্রে তার মনেও হয়ে থাকে যেটা খুব অবজেকশনেবল, এটা তো তার সঙ্গেই ঘটছে যার সঙ্গে সেই সম্পর্কটা আছে। ফোন করে আমায় বলতে পারতেন তো যে এটা কি করে তুমি লিখতে পারো। এবং আমি বলছি একটা খুব ট্র্যাজেডি কি জানেন, আমি আপনাদের বলি, আপনাদের দর্শকদের, যে আপনারা সবসময় দেখেন যে স্টারদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। আপনারা একটা জিনিস বোঝেন না, যে আমরা কিন্তু আপনাদের কাছে জিনিসটা পৌঁছানোর জন্য আপনাদের প্রতিনিধি হয়ে স্টারের কাছে যাচ্ছি, যাতে তারের জিনিসটা তোলা যায়, যাতে তার জিনিসটাকে সামনে আনা যায়, বা অ্যাকচুয়ালি কি ঘটছে
সেটা বলা যায়। আমাদের রোলটা সঞ্জয়। এবার আপনারা যদি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন, আমরা কুরুক্ষেত্রে যুদ্ধ করছি না, যুদ্ধ করছে অন্যরা, আমরা সেটা বলছি পরিষ্কার করে। এবার আপনি সঞ্জয়কে দেখার দৃষ্টি থেকে পুরো গুলিয়ে দিলেন, পুরো বন্ধ করে দিলেন, দিয়ে আপনি সঞ্জয়কেই গালাগাল করলেন, আপনারাও বলতে শুরু করলেন এই সঞ্জয়টাই সবচেয়ে বদমাইশ। আনফর্চুনেট হচ্ছে এই জিনিসটা। আমি তিনটে প্রশ্ন করি, আমি একটা কথা বলি, গড়িয়া একটা ঘটনা তুমি শুনলে অবাক হয়ে যাবে। খুব বেশি দিন হয়নি, কলকাতার একজন সাংবাদিক, ফিল্ম জার্নালিস্ট, তিনি হঠাৎ করে একজন বিখ্যাত নায়িকার ফোন পেলেন। কেন? এই নায়িকার মার ওপরে এই ভদ্রলোক একটা বড় লেখা লিখেছেন, সেটা বই হতে পারে, যে কোনো লেখা হতে পারে, আমি আর বলতে চাই না, লিখেছেন। এই ভদ্রমহিলা কিন্তু ওকে খুব ভালো করে চেনেন, সাংবাদিকের সঙ্গে ভালো সম্পর্ক। তিনি সেই সাংবাদিককে ফোনে বললেন যে তুমি যখন তোমার এই পৃথিবীতে আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, আমার মনে হয় না তোমার মতো সন্তানের জন্য তোমার বাবা মা খুব খুশি ছিলেন। ক্যান ইউ বিলিভ ইট? এবার প্রবলেম হচ্ছে যে এই কথাটা যদি এই নায়িকাকে হাফ কথাটা সাংবাদিক বলে, তাহলে হি উইল বি ট্রোলড, সর্বত্র বলবে কি ঘটনা করে দিয়েছে। সাংবাদিকরা যে হাফ দ্য টাইম রিসিভিং এন্ডে থাকেন, সেটা কিন্তু কেউ জানতেও চায় না, বুঝেও না। বলছি, আমার সাথে তো তার 12-14 বছরের সম্পর্ক। তিনি যদি বলেন যে আমি ইন্টারভিউটা আজ দেব না কাল দেব, আমি ফোন করব না, আমার তো অন্য কাজ আছে। তিনি বললেন 15 মিনিটের মধ্যে বাড়িতে গিয়ে ইন্টারভিউ করছি, জুম লিঙ্কটা পাঠিয়ে দিন। তাই জন্য তো তাকে 9 বার ফোন করা, না হলে তো গ্যারি কার্স্টেন, পার্থ জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কার, আশিস নেহরার ইন্টারভিউ করব, অলরেডি ফিক্সড ছিল। কিন্তু আমি যে ঋদ্ধিমান শাহকে চিনি, তার এভাবে রিয়্যাক্ট করার কথা নয়। পেছনে কারা ছিল বলে মনে হয় বলতে পারবো না, মানে এটা আমার দিক থেকে একটা ব্ল্যাঙ্কেট ফায়ার হবে যে এ ছিল ও ছিল, এটা আমি জানি না। বাট আমি এটুকু জানি, আমার পেছনে যদি 10টা লোক এসে আমায় বলে ওই লোকটাকে গিয়ে মেরে দে, ওর পরিবারকে ডিস্ট্রয় করে দে, আই ওন মাই অ্যাকশনস। গৌতম দা ওনস হিজ অ্যাকশনস। উনি কিন্তু বাচ্চা ছেলে নন, ওনার টাইম লাইনটা ওনার 1 মিলিয়ন ফলোয়ার আছে। সেই 1 মিলিয়ন ফলোয়ার একটা পরিবারকে গালাগাল দিচ্ছে, এক বয়স্ক ভদ্রমহিলা 74 বছর বয়স, তাকে গালাগাল দিচ্ছে, সেটা উনি আটকাননি। এই দায়িত্বটা ওনার এবং একমাত্র ওনার পরিবারের নয়, ওনার এবং ওনার ফ্যান গ্রুপের। সো অন্য যেই থাকুক আমাকে এসে বলবে তুমি এটা করে দাও, আমি করে দেবো, কখনো হয় না। এটাও ঠিক, উনি সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে মুখ খুলেছিলেন, উনি রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, ওনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হতো, ওনার সেন্ট্রাল কন্ট্রাক্টটা চলে যেত। এটাই তো ঘটনা। নিজের আখেরটা গুছোতে আমায় সামনে ফেলে লরিটা চালিয়ে দিলেন, নিজের সেন্ট্রাল কন্ট্রাক্টটা বেঁচে গেল, কয়েক কোটি টাকা বেঁচে গেল, আমার পরিবার ধ্বংস হয়ে গেল, আমার সবকিছু নষ্ট হয়ে গেল। এই তো মোদ্দা কথা, তো এই নিজের আখের বাঁচাতে অন্য একজনের ক্ষতি। কাকে করেছিলেন, সৌরভ গাঙ্গুলিকে না তোমাকে? না, প্রথমে করেছিলেন সৌরভকে। সৌরভ এতই বোর্ড প্রেসিডেন্ট, ক্ষমতাশালী, কিছু হলো না। রাহুল দ্রাবিড়কে করলেন, সাউথ আফ্রিকায় রাহুল দ্রাবিড় আমায় এই বলেছে, কিছু হলো না। এবার সেটা করে উল্টো যখন ব্যাকফায়ার হয়ে গেল, যে এবার আমার প্রবলেম হয়ে গেল ওনার নিজের, যে আমার সেন্ট্রাল কন্ট্রাক্টটা যাবে, তখন তো বাঁচতে হবে। বাঁচার জন্য কি করলেন? আমায় সামনে ফেলে দিলেন, আমার মেসেজগুলো ট্যাম্পার করলেন, আমার মেসেজগুলোকে ডক্টর করলেন, ট্যাম্পার করে ডক্টর করে চেঞ্জ করে দিয়ে এমনভাবে আমায় সামনে নিয়ে এলেন যে আমি হচ্ছি কালপ্রিট, আমি ওনাকে থ্রেট করছি। আমার জীবনে আমি ওনাকে থ্রেট করি কোনো দিন করিনি। উনি মিথ্যে বলছেন। তোমার শোতে তুমি তো, আমি আবার বলছি, ইউ আর ইন্ডিয়াজ ওয়ান অফ বেঙ্গলস, তো ছেড়ে দাও, ইন্ডিয়াজ লিডিং স্পোর্টস জার্নালিস্ট, বসাও না একসাথে, একদিন বসাও। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বলে দেবো আপনি মিথ্যেবাদী, আপনি পরের পর মিথ্যে কথা বলছেন, বসে বলে দেবো। এটা কি ঠিক যে ওর যে এজেন্সি, ওকে আমি জানি না এখনো ওকে বিয়ে করে কিনা, তারা ভারতীয় ক্রিকেটে আরেকটা খুব শীর্ষস্থানীয় ক্রিকেটারেরও এন্ডোর্সমেন্ট করতো এবং সেখান থেকেও প্রভোকেশন আসতে পারে? Again, endorsement agency can be the backstory. The front is the player. আজকে আমাকে আমার স্পন্সর এসে বলে দিল তুমি পাবলিকলি এটা বলে দাও, বা আমার এজেন্সি, আমার ম্যানেজার এসে বলে দিল, সেটা আমি করতে পারি না। আই হ্যাভ টু ওন মাই অ্যাকশনস। উনি এটা করতে, আবার বলছি, এই দায়িত্বটা ওনাকে নিতে হবে। আমার বইতে আমি সমস্ত প্রমাণ সহ বলে দিয়েছি। ওনার অফিসিয়াল ফ্যান পেজ, আমরা বার্মিংহামে গেলাম, অচিন্ত শেউলি গোল্ড জিতলো, তাকে শর্মিষ্ঠা একটা ইন্টারভিউ করলো, সে আমাদেরকে বলছে দাদা আমার কাছে কোনোদিন এন্ডোর্সমেন্টে হেল্প করতে পারেন? আমাদের কমন বন্ধু অর্ণব রায়, অর্ণবকে বললাম যে কোকোকোলা ওকে একটু সাহায্য করো না, অর্ণব ওকে সাহায্য করে এন্ডোর্সমেন্ট দিল। সেই ছবিটা দিয়েছিলাম ফেসবুকে, তাতে আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি ফ্রম দ্য ফ্যান গ্রুপ, অফিসিয়াল ফ্যান পেজ।
How is this possible, you tell me? And this is the kangaroo court I have a problem with. আমাদের দেশ, এটা তো আইন, you are innocent till proven guilty. I was guilty till proven innocent. আচ্ছা, এই যে লাইনটা যে এই যেসব জার্নালিস্টকে তুমি চুজ করছো তারা হয়তো ভালো নয়, এই ব্যাপারটা কি? এক্সক্লুসিভ, যে আমায় এক্সক্লুসিভটা দাও, বেশ করেছি, চেয়েছি। আজকে গৌতম ভট্টাচার্য হতো না হ্যান্ড অন হার্ট যদি এক্সক্লুসিভ না করতো। প্রেস রিলিজ দিয়ে হবে, বলো না, এক্সক্লুসিভ জার্নালিজমের বৃথা। আর কি বলবো, গেম সেট ম্যাচ। এক্সক্লুসিভ যদি না চাই তাহলে তো গৌতম ভট্টাচার্য হয় না, বড়িয়া মজুমদার হয় না। আজকে আমায় কেন পয়সা দিচ্ছে লোকে বা দেবে, বা তোমাকে কেন, তুমি কি করে, ইউ আর ওয়ান, উই আর অল ফাইটিং ফর দ্যাট এক্সেলেন্স পজিশন, রাইট? সো এক্সক্লুসিভই যদি না চাইবো যে আই এম দ্য বেস্ট, আমায় দে, আমার সাথে কথা বল। আচ্ছা, কিন্তু দিনের শেষে তোমায় শাস্তি তো দিয়েছিল আদালত, তিনি তো একটা কেস নিয়ে গিয়েছিলেন। আদালত কি করবে? আজকে সোশ্যাল মিডিয়ার জগতে দিনে 1 লক্ষ টুইট এগেনস্ট ইউ, এবং যে ভাষায় টুইট, সেটাই তো সোশ্যাল মিডিয়ার পাওয়ার, যে সোশ্যাল মিডিয়া উইল প্রোনাউন্স ইউ গিলটি ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড। উনি একজন সেন্ট্রালি কন্ট্রাক্টেড ক্রিকেটার, আমি, সো আমার কথা ভার্সেস ওনার কথা, এই তো মোদ্দা কথা, একজন ভার্সেস একজন। এই একজনের দিকে দিনে 1 লক্ষ টুইট গালাগাল, কোন দিকে যাবে তুমি? কিন্তু আমি শুনেছি যে এটা কি সত্যি যে তোমার বিরুদ্ধে বলা হয়েছে যে তুমি পরিবারকে হুমকি দিয়েছো এবং এয়ারপোর্ট অব্দি গাড়ি নিয়ে যেতে পারবে কিনা? না, বলা হয়েছে না, লেখা হয়েছে। তুমি কি গুন্ডা পুষছো? এটা আমি তোমায় জিজ্ঞেস করছি যে তুমি আমার পরিবারকে 2003-এ তুমি আমায় প্রথম সাউথ আফ্রিকা নিয়ে যেতে চেয়েছিলে, অর্থাৎ 21 বছর চেনো। এবার আমায় বলো তো, আমার মা, বউ, তুমি আমার বাড়ি অন্তত লক্ষবার এসেছো, আমাদেরকে তোমার গুন্ডা মনে হয়েছে? অনেকগুলো কুকুর আছে, গুন্ডা আছে কিনা এখন একটা আছে, বাট গুন্ডা মনে হয়েছে কি? আমার কন্যা এবং ওনার কন্যা, কোনো ঘরে টরে গুন্ডা টুন্ডা আছে? তুমি এয়ারপোর্ট যেতে, ওরা নাকি এয়ারপোর্ট দুবার গাড়ি পাল্টে, এয়ারপোর্ট দুবার গাড়ি পাল্টে, সেটা কমিটি রিপোর্টে আছে। আমি ওটা পড়ে, অবভিয়াসলি তখন মেন্টাল স্টেট ঠিক ছিল না, আমি হাসবো না কাঁদবো বিশ্বাস করতে পারিনি যে এটা কি লিখছেন, যে দুবার গাড়ি পাল্টে পরিবার বাড়ি থেকে বেরোতে পারছে না। আমি বারবার বলছি না, উনি একের পর এক মিথ্যে কথা বলেছেন, একের পর এক মিথ্যে কথা। এগুলো আবার বলছি, আমি হুমকি দিয়েছি তো, আমি 10 আর 13-র পর সেলিব্রেট করার চেষ্টার আর কোনোদিন ফোন করিনি ওনাকে, ওনার সাথে কথা বলিনি, মেসেজ পাঠাইনি, আমার ফোনটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর যদি আমি লাই ডিটেক্টর টেস্ট নিতে রাজি, উনি আমার সাথে নিন, আমি ওনাকে বলছি, এই পাবলিকলি তোমার প্ল্যাটফর্ম থেকে বলছি, উনি আর আমি দুজনে এক্ষুনি স্টেডিয়াম বুলেটিনে এখানে ফ্লোরে ঋদ্ধিমান শাহ এসে হাজির হলে তুমি কি বলবে? বলবো চলুন আপনাকে আমি 3টে প্রশ্ন করি, 10 আর 13 ফেব্রুয়ারি ছাড়া আপনাকে আর কোনোদিন মেসেজ করেছিলাম আপনি লাই ডিটেক্টর টেস্ট নেবেন, আমিও নেব, আপনাকে সেলিব্রেট করতে চাওয়া ছাড়া? আমি সত্যি কথাটা বলে দেবো, করিনি। উনি যদি মিথ্যে কথা বলেন ধরা পড়ে যাবেন। নাম্বার 2, ওনার টাইম লাইনে আমার মা, বউ, বাচ্চা সবাইকে গালাগাল দেওয়া হলো, মৃত বাবা, উনি একবার বলতে দেখেননি, হয়তো হতে পারে। তুমি আজকাল সব স্পোর্টস পারসন তার সোশ্যাল মিডিয়াতে বিচরণ করে, হতে পারে। ও ভিডিও গেমস খেলে তো সময় পায়নি, তাই মেনে নিলাম। 3 আমায় আপনি বললেন 4 বছর ধরে আমি ইন্টিমিডেট করছি, ওই 4 বছরে আমার প্রোগ্রাম নিয়ে 10টা টুইট করেছেন, আপনার প্রোগ্রাম ব্লকবাস্টার, আপনার প্রোগ্রামে আশাটা দাঁড়, এখনো আছে, এখনকে দেখো, এখন ওনার টাইম লাইনে আছে, ইয়োর শো ইজ আ ব্লকবাস্টার, প্লিজ রিড দিস ইন্টারভিউ, আমারই ইন্টারভিউ কোড টুইট করেছেন। তো যে লোকটা ইন্টিমিডেট করছে, যে লোকটা বুলি, যে লোকটা অসভ্য, তারই কোড টুইট করছো, তার বই ধরে ছবি তুলছো। আমি তো পয়সা দিইনি ওনাকে, পাবলিকলি বলে দিচ্ছি, জীবনে দিইনি, 1 টাকাও দিইনি। তো এগুলো করছেন, যে লোকটা ইন্টিমিডেট করছে, মিথ্যে কথা বলছেন, বারবার বলছি তো। মিথ্যেটা 2 বছর চললো, তখন আমি বললে কেউ বিশ্বাস করতো না, এখন আমি শাস্তি পেয়ে, শাস্তি সমস্ত সার্ভ করে 790 দিন পর বলছি, তাই কয়েকজন বিশ্বাস করছে। আর কেউ বিশ্বাস করলো কি না তাতে আমার কিচ্ছু আসে যায় না, বিকজ আমার কাছে মাই ট্রুথ ইজ মাই ডিফাইনিং ট্রুথ। টু মি, মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি ম্যাটার এন্ডস। যে ঋদ্ধিমান শাহকে আমরা চিনি, তার সঙ্গে সত্যি কাহিনীটা মেলানো যায় না, একদম কোনোভাবেই মেলানো যায় না। এবং হয়তো এটাই একটা অদ্ভুত ন্যারেটিভ হয়ে আছে যে ছেলেটা ভালো করে কথা বলে না, লাজুক, এত ট্যালেন্টেড, এত সে কি করে এটা করতে পারে? এই ন্যারেটিভটাও কি তোমার বিরুদ্ধে গেছে? এটা যদি সৌরভ হতো হয়তো কিছু লোক বলতো না এটা করতেও পারে, আমি কথার কথা বলছি, মানে হতেই পারে। এবং মানে আবার বলছি, এই যে প্যাসিভ অ্যাগ্রেসিভ ব্যাপারটা, আমি যদি বুঝে যেতাম, আই এম সাচ আ ব্যাড জাজ অফ ক্যারেক্টার, আমি তো নিজেকেই বলছি আমি একটি অপদার্থ, আমি যদি বুঝতে পারতাম তাহলে কি আমি ওনাকে ইন্টারভিউ করতে যেতাম, সেলিব্রেট করতে যেতাম, বারবার বলতাম, ম্যানেজারকে বলতাম হ্যাঁ তার জন্য করব? আমি এসব করতাম না। আমি তো বুঝতেই পারিনি যে এই লোকটা এটা করতে পারে, তার 12 বছরের 14 বছরের সম্পর্কের পর এটা করতে পারে। আমার কোশমিনকালে এটা মাথায় ছিল না, যেখানে আমি হতবম্ব হয়ে গেছিলাম। আমি তো সুইসাইডও করতে গেছিলাম,
যে একটা সময় 2nd May 2022 I had given up hope যে মাই লাইফ ইজ গন, ইটস ডিস্ট্রয়েড, আর বাঁচার কোনো রসদ নেই, আই কান্ট মেক আ কাম ব্যাক, আই এম ডান। সো একটা মানুষ কখন এটা করতে পারে? দ্যাট ওয়াজ অলসো স্টুপিড, অ্যাবসলিউটলি স্টুপিড, বিকজ তুমি তখন ইন্টারভিউ পাচ্ছিলে, এত অন্য অলিম্পিক স্পোর্টসের সব লোকরা তোমার আমি জানতাম না, সেটা আমি জানতাম না যে পাবো, বাট আই হ্যাড গিভেন আপ হোপ। কারণ আমি ছাদ থেকে চিৎকার করে বললেও একটা লোক আমার বিশ্বাস করতো না যে সত্যি কথা বলছে। মেবি ইউ ডিড, তোমার বাড়িতে গিয়ে বলেছিলাম, 5টা লোক করছিল। ইট ওয়াজ সাচ আ সিচুয়েশন অফ হেল্পলেসনেস। আমার মেয়ে পাশে শুয়েছিল, আমি সেই সাহসটা সঞ্চয় করতে পারিনি, থ্যাঙ্কফুলি পারিনি। না, আমি এখানে বড়িয়াটা অনেকবার বলেছি, আমি নিজের মুখ থেকে বলতে চাই, পুয়েল্লা গোপীচাঁদ আপনারা জানেন যে মানে ভারতবর্ষে এর চেয়ে বড় ব্যাডমিন্টন কোচ হয়নি, গুরু, কোচ বলাটা খুবই সামান্য। তিনি, আমি ঘটনাটা শুনে প্রায় চোখে জল এসে যাওয়ার মতো, যে উনি এসছেন কলকাতায়, গোপীচাঁদ। বড়িয়া সেই সময় একদম কমপ্লিটলি ডিসইলিউশন, ডিপ্রেসড, একদম প্রায় জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। সেই সময় গোপীচাঁদ এসে বলছেন যে কী ব্যাপার, আমি এলাম, তুমি ইন্টারভিউ করবে না? এটা কিন্তু একটা ফিল্মের মুহূর্ত। আনরিয়েল। আমায় ফোন করে বলছেন দেখা করবে না, আমার সাথে দেখা করবে, কাম। আইটিসিতে ছিলেন, আমি গেলাম, আমি একটা প্লেন টি শার্ট, একটা গোল, আমি পড়ি না ওই ধরনের টি শার্ট পরে চলে গেছি, চটি পরে। তো 15 মিনিট কথা বলার পর বলছেন ইন্টারভিউ করবে না। আমি এমন হতভম্ব হয়ে গেছিলাম না, আমার ইন্টারভিউ দেবে। পেছনে এসে দাঁড়িয়ে এখানে পিঠটা চাপিয়ে দিয়ে বললেন উই আর উইথ ইউ। তারপর আমি বললেন এয়ারপোর্টে ছেড়ে দাও। হ্যাঁ, এয়ারপোর্টে যেতে যেতে ঘটনাটা বললাম। তখন নাবার সময় আমি বলছেন তোমার বাবা যখন মারা গেছিলো কত বয়স ছিল? 23। না, কে ছিল? কেউ ছিল না। না, হোয়াট ডিড ইউ ডু? স্যার আই ডিড হোয়াট আই ডিড। স্যার ডিড ইউ হ্যাভ অ্যান অল্টারনেটিভ? স্যার নো। স্যার ইউ স্টিল ডোন্ট হ্যাভ অ্যান অল্টারনেটিভ, গো ডু ইট। মানে এমন অদ্ভুত কথা না, যে দিয়ে যাওয়ার সময় বলে গেলেন যে আমার মার যখন ক্যান্সার হয়েছিল আমি তখন একাডেমিটা তৈরি করেছিলাম, আই ডিড নট হ্যাভ অ্যান অল্টারনেটিভ, ইউ ডোন্ট, গো ডু ইট। আনবিলিভেবল। উনি, অভিনব বিন্দ্রা, পিভি সিন্ধু, সানিয়া মির্জা, সচিন তেন্ডুলকার, কাম অন। আই মিন পিভি সিন্ধু বার্মিংহামে আমার অ্যাক্রেড। এটা কি সত্যি যে সচিন তেন্ডুলকার ওই ক্রিকেটারকে একটা মেসেজ করেছিলেন তোমার? আমি জানি না, আই ডোন্ট, মানে আই অনেস্টলি ডোন্ট নো। আমি জানি বেঙ্গল ক্রিকেটারদের মধ্যে 2-1 জন আমায় বলেছেন যে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, বিকজ তারা দেওয়ার শক যে এটা কি হচ্ছে, এটা কি। আমি জানি না। আমি লক্ষ্মীরতন শুক্লার নাম আমি শুনেছি, লক্ষ্মী ফোন করেছিল। লক্ষ্মী আমাকে অনেকবার ফোন করেছেন, সাহস দেওয়ার চেষ্টা করেছেন, সেটা আমি বলতে বাধ্য। বাট ওনাকে কে কী করেছে এটা আমি জানি না, আমার দিকটা আমি জানি না। আমি যে গল্পটা তোমায় বলছিলাম, বার্মিংহামে কমনওয়েলথ গেমসে আমার কাছে অ্যাক্রেড ছিল না, কারণ তখন এইসব ঘটনা ঘটছে, আমি অ্যাপ্লাই করিনি। তো আমি গ্যালারিতে বসে খেলা দেখছি, সিন্ধু গোল্ড জিতে গেছে। জেতার পরে ওখানে যে ক্যাফেটেরিয়াটা, সব সাংবাদিক প্রেস কনফারেন্সে ইন্টারভিউ করে সবাই হকি ফাইনাল দেখতে চলে গেছে। তো আমি একা, আমার সাথে আমার একজন কলিগ তৃষা, দুজনে ক্যাফেতে বসে বসে খাচ্ছি। হঠাৎ সিন্ধু চলে এসছে, কেউ নেই। এসে বলছি আরে তুমি? আমি বলছি হ্যাঁ। বলছি গ্যালারিতে তোমার গলা শুনতে পাচ্ছি, আমার জন্য চিৎকার করছো, কিন্তু প্রেস কনফারেন্সে দেখতে পাচ্ছি না, মিক্স জোনে দেখতে পাচ্ছি না, কি কোথায় তুমি? বলছি না, আমার তো অ্যাক্রেড নেই। বলছি অ্যাক্রেড নেই কেন? ইউনো সে আমার চেয়ে 20 বছর ছোট। আমি বলছি ইন্টারভিউ করবে না? আমি বলছি মানে যে এখানে ইন্টারভিউ করতে পারো, ক্যাফেটেরিয়াতে তো ইন্টারভিউ করতে কোনো অসুবিধা নেই। আছে না, আমার রাইটসের ব্যাপার আছে, চলো চলো চটপট বাইরে চলো, আমার অন্য কাজ আছে, বাট তোমার ইন্টারভিউটা শেষ করে তবে অন্য কাজে যাব। ডু ইট, ইউ হ্যাভ বিন দেয়ার উইথ মি অ্যান্ড মাই ফ্যামিলি, হাউ ডু আই পে দিস পিপল ব্যাক? অভিনব বিন্দ্রা, পুলেল্লা গোপীচাঁদ, পিভি সিন্ধু, সানিয়া মির্জা আমার কনক্লেভে এসে পয়সা নেয়নি। আমি জানি। আচ্ছা, আমি আবার একটা প্রশ্ন করে দেবো, লেট মি ট্রাই টু বি ডেভিলস অ্যাডভোকেট। আমি ঋদ্ধিমান সাহা, আমি ওই মেঘনাদ নই বড়িয়ার গল্পের, আমি একটা রক্তবংশের চরিত্র। আমি অনেক দিন ধরে দেখছি যে ঋষভ পন্তকে বারবার করে প্রমোট করছে, এবং ঋষভ পন্তকে তো প্রমোট করছে, এবং ঋষভ পন্ত আরও তার স্টকস আরও বাড়ছে। আর হঠাৎ করেও আমার ইন্টারভিউ চাইছে, আর তারপরে বলছি ইন্টারভিউ না পেলে হুমকি দিচ্ছে। তো আমি তো রেগে যাবই। প্রমাণ করি। অস্ট্রেলিয়া 2020-21 ভারতের পূর্ব অধিনায়ক আমায় বলেছিলেন, এতবার ঋষভ পন্তকে ছেড়ে দিয়ে অন্য ক্রিকেটারটির কথা বলছো কেন? তুমি কি কিছু বোঝো না ক্রিকেটের? মানে বাঙালি বন্ধ করো, বগল চাপা ব্যাটিং দিয়ে হবে না, তুমিও শব্দটা জানো কে বলেছিলেন, কে এইসব বন্ধ করো, ইন্ডিয়ান টিমের কথা ভেবে জার্নালিজম করো, বাঙালির জন্য নয়। এবং সেটা পাবলিক প্ল্যাটফর্মে আছে আমার বুলেটিনগুলো, যে দিস গাই ইজ এ বেটার উইকেট কিপার, একে খেলানো উচিত অ্যাডিলেড অবধি। তারপর তো ইতিহাস, ঋষভ পন্ত এসে কী করলেন। সো আই এম অন রেকর্ড
আমাকে বলা হয়েছে যে এইসব বাঙালি বাঙালি বন্ধ করো, ঋষভ পান্থ হচ্ছে ভারতের ভবিষ্যৎ, তার কথা বলো, এটা তুমি ডিসসার্ভিস করছো টু ইয়ার প্রফেশন। সো মানে এটা টেকেই না। দ্বিতীয় কথা, উনি টিম পাবেন অকশনে, ওনার ম্যানেজার এসে আমায় বলছে আমার তো করারই দরকার নেই এসব, কি দরকার? তুমি তো সঞ্জীব গোয়েঙ্কাকে বলে লখনৌ টিমে ঢোকাতে পারো। আমি কি করে করব এইসব বাড়াবাড়ি কথা বলে লাভ নেই। এটাও ডেভিলস অ্যাডভোকেট নাম্বার 2 যে বরিয়াদা আমাকে চাইলে একটা টিমে করে দিতে পারতো ননসেন্স। মানে যে লোকটা এই যে আবার গুড ওয়ান, আমি নাকি এটা আমি আমার সম্বন্ধে অনেকবার শুনেছি আমার ক্ষমতা আছে, এমনই ক্ষমতা 2 বছর ব্যান হই, বা মাকে বাঁচাতে পারি না গালাগাল থেকে, বউকে পারি না, বাবাকে পারি না, বাচ্চাকে পারি না, নিজে ক্রিকেট মাঠে যাওয়ার রাইটটা হারিয়ে ফেলি, জীবিকা হারিয়ে ফেলি, এরকম ক্ষমতা না হওয়া ভালো। এরকম আমি একটা মজার ঘটনা বলি, এটা বরিয়াকেও কখনো বলা হয়নি। সেটা হচ্ছে যে ও তো এসএমএস করে এসব এত হুমকি টুমকি শুনেছে। আমি একটা সংবাদ প্রতিদিনের মধ্যে 2021-এ একটা লেখা লিখেছিলাম, তার মধ্যে একটা চ্যাপ্টার ঋদ্ধিমান শাহকে নিয়ে ছিল এবং একটা প্যারাগ্রাফ এবং সেটা খারাপ কিছু যে ছিল তা নয়, 50-50 হয় না, কেউ ভালোভাবে নিতে পারে, কেউ খারাপভাবে নিতে পারে। সেদিন দুপুরবেলা আমি একটা ফোন পাই, সে যে ফোন করেছিল সে বলে তার নাম হচ্ছে তারক ভদ্র। সে ফোন করে বলে যে আপনি রিপোর্টার? না, আপনি হচ্ছে ঋদ্ধিমান শাহকে নিয়ে লিখেছেন প্রতিদিনে? হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি আমার ধারণাই ছিল না যে ঋদ্ধিমান শাহ ওটা খুব একটা খারাপও ছিল না লেখাটা। হঠাৎ করে সে আমার পরিবারকে একটা গালাগাল করি। আমি কমপ্লিটলি আনএক্সপেক্টেড। দুপুর 12:30টার সময় একটা লোক ফোন করা, তুমি যদি কোনো লেখা কারোর এগেনস্টে লেখো তুমি জানো যে একটা রিয়াকশন হতে পারে, ইট ওয়াজ নো রিয়াকশন ফেসবুকে নাকি। এই লোকটা ফোন করলো এবং বলল সে ঋদ্ধিমানের পরিবারের খুব ঘনিষ্ঠ বলে। I was completely taken aback. মানে হঠাৎ করে একটা ইয়েতে, but I saved the number. I called up ঋদ্ধিমান শাহ's wife immediately. I said, যেরকম একটা লোক তারক ভদ্র বলে, নামটাও বলে দিচ্ছি, প্রোগ্রামের নাম্বারটাও দেখিয়ে দেবো, এই লোক ফোন করেছে, এ বলছে তোমাদের ঘনিষ্ঠ, ইজ ইট ট্রু? সে কি, আপনি এরকম একটা ফোন পেয়েছেন? আমি বলছি হ্যাঁ, এক্ষুনি ফোন পেয়েছি। সে কি সত্যি ঘনিষ্ঠ? ও তো বললো না। এবং ও তো এবার ঋদ্ধিমানের স্ত্রীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল একবার, আমার বুক রিলিজে ঋদ্ধিমান এসেছিল। আমার স্ত্রীকে বেশ ভালো লেগেছিল, ইন দ্য সেন্স আমার মনে হচ্ছিল ঋদ্ধিমানের মধ্যে যে পজিটিভিটিটা নেই সেটা ওর মধ্যে আছে। কারণ আমার মনে আছে আমি বলেছিল যে 2019-এ আমি চাই ওয়ার্ল্ড কাপে ঋদ্ধিমান সিলেক্টেড হোক, আমার নাম রমি, আমার মা বাবা রমি নাম রেখেছিলেন ওই কপিলের বিশ্বজয়ের ইয়েতে। সো আমি খুব খুশি হব যদি ও 2019 ওয়ার্ল্ড কাপে যায়। এবং পরবর্তী সময় ঋদ্ধিমানের সঙ্গে আমার কথা হয়েছে যে তুমি কেন তোমার কথাটা বলো না, তোমার কথাটা তাহলে আমাদের কাউকে বলতে দাও, বিকজ না বললে হবে না। তখন ঋদ্ধিমান আমায় বললেন যেটাকে আমার একটু অ্যারোগেন্সি মনে হচ্ছে, আমি সাংবাদিক ধরে কোনোদিন ক্রিকেট খেলি, সাংবাদিক ধরো, এমন কাউকে ধরো যে তোমার কথাটা বলবে। মানে আমি যদি তুমি তোমার কথাটা না বলো, তোমার কথাটা লোকে জানবে কি করে? তোমারও তো অনেক কিছু কথা বলার থাকতে পারে, তুমি তো এত ভালো পারফর্ম করো, এ করো। সো এনিওয়ে, তো আমি ওর স্ত্রীকে বলি যে এরকম, তো বলে যে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফের না, নাম্বারটা সেভ করা আছে, 2 বার ফোন করেছি তারপরে আবার। এবং আমার এখন প্রত্যেক দিনের রুটিনের মধ্যে এটা আছে তারক ভদ্রকে একবার করে ফোন করা। এখনো আজকে সকালেও করেছি, কিন্তু লোকটাকে পাচ্ছি না। তারপর থেকে বেশ কিছু মোবাইল সুইচড অফ, 2-3 বার আমি বলেছিলাম পুলিশে দেবো, কিন্তু আমি ভুল বলেছিলাম পুলিশে দেবো, কারণ আমি লোকটার সঙ্গে দেখা করে একটু চা খেতে চাই, সেই জন্য আমি ওকে পুলিশে দিতে চাই না। সো নাম্বারটাও দিয়ে দেবো। তারক ভদ্র জবে না জবে কোথাও সাউথ সিটির আশেপাশেও যদি পেয়ে যাই, বলা তো যায় না। তো এরকম প্রচুর কলস, তুমি জানো যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কলস আসে। এবং এই রিসেন্টলি একজন ফেসবুকে লিখেছে আমাকে ধোনিকে প্রশংসা করার জন্যে, যে ধোনি হচ্ছেন একজন অত্যন্ত খারাপ লোক, তাকে যে প্রশংসা করে তার নৃশংসভাবে মৃত্যু হওয়া উচিত এবং তার বাবা মাও হয়তো সেই মৃত্যু চাইবে। আমার এটাতে কোনো বক্তব্য নেই, লোকটাকে আমি চিনি না, সামনে দেখিনি। বাট একটা লোক যদি ফোন করে তোমার পরিবারকে গালাগাল করে কোনো একটা ক্রিকেটারের সম্পর্কে, আর তোমার ঘটনা, কোথাও আমার মনে হয় যে ঋদ্ধিমান শাহকে ঘিরে কোনো বিরাট একটা কোনো চক্র নেই তো, যেটা তো ঋদ্ধিমান শাহ তার সম্পর্কে আনঅ্যাওয়্যার, হয়তো সে জানেও না, বা সেই চক্রটা কন্ট্রোল করতে পারে না। কিন্তু সেখানে হয়তো অনেক সমর্থক আছে যারা হয়তো এই ধরনের কথা বলে। আমি তো ইদানিং সৌরভ সম্পর্কে কিছু লিখলেই আমি দেখি শিলিগুড়ি থেকে কেউ না কেউ গালাগাল দিচ্ছে ইদানিং, মানে আমি রেগুলার আমার ইয়েতে দেখি। সো আমি জানি না যে একজন যে বাংলার সর্বকালের সেরা উইকেট কিপার এবং সম্ভবত ভারতেরও, এবং ঋদ্ধিমান শাহ, আমি তো মানে অসম্ভব ফ্যান ও ক্রিকেটের। বিকজ আমি ব্যাঙ্গালোরে একটা ক্যাচ নিতে দেখেছি ঋদ্ধিমান শাহকে ফরওয়ার্ড শট লেগে ঝাঁপিয়ে পড়ে। আমি আজ অবধি আমার জীবনে কোনোদিন কোনো ক্রিকেটার উইকেট কিপারকে ফরওয়ার্ড শট লেগে ঝাঁপিয়ে পড়ে দেখিনি। অশ্বিনের বলে এরাপল্লী প্রসন্ন বলেছিলেন যে আমি এইরকম উইকেট কিপার পাইনি।
আমার মনে আছে এখনো, বেঙ্গালুরুতে। সেই লোকটা আমার মতে, আমি যদি ঋদ্ধিমান শাহর মেন্টর হতো, আমার 70টা টেস্ট ম্যাচ খেলতো, আমার ধারণা তুমি থাকলে 80টা টেস্ট ম্যাচ খেলতো। কিন্তু আমি সামাও, এই লোকে বলে সদানন্দ বিশ্বনাথ, শিবরামাকৃষ্ণন যেদের প্রতিভা পূর্ণতা পায়নি, তারা ডিসিপ্লিন ছিল না, ডিসিপ্লিন থেকেও সামহাও ওর ম্যানেজমেন্টটা আমার ধারণা ঠিক মতো হয়নি। কারণ ইন্ডিয়ান ক্রিকেটে এই ধরনের উইকেট কিপার আবার কবে আসবে কেউ জানে না, কিন্তু এমন সব কন্ট্রোভার্সি, এমন কিছু জড়িয়ে গেছে যে পুরো ব্যাপারটা একটা ঘোলাটে জায়গায় চলে গেছে। দেখো, আমার দিক থেকে একটা খুব সহজ কথা, আমি যদি তাকে ভালো প্লেয়ার মনে না করি 10টা ইন্টারভিউ করব না। আমার কাছে অনেক অপশান আছে, এখনও আছে, তখনও ছিল। আমি ইন্টারভিউটা করতে গিয়েছিলাম ভালো বলেই, বাঙালি বলেই, যোগ্য বলেই, হেল্প করব বলেই। এই ঘটনা আমি মেলাতে পারিনি, যে কারণে অত হতভম্ব হয়েছিলাম যে এই ঘটনাটা ঘটিয়ে দিলেন কেন। এই ক্রিকেটার এই ঘটনাটা ঘটাবার কোনো কারণ ছিল না। তাকে নিয়ে আমি প্রতিদিনে, তুমি বললে না, আমি প্রতিদিনেই লিখেছি, অপেড লিখেছি, তাকে সাপোর্ট করে অপেড লিখেছি, তুমিও পড়েছো, ইকোনমিক টাইমসে ইন্টারভিউ করেছি বারবার। কেন করব না? এবং কেন করব না? আমি জানি না গত বছর তুমি কি ভাবছিলে, যে গত বছর যখন ঋদ্ধিমান শাহ আইপিএলে 376 করলেন এবং তারপরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল, আমি তো 4-5টা টুইট করেছি যে কেন কেএস ভারত যাবেন, কেএস ভারতের কোনো এমন কোনো ব্যাটিং নেই। আমার ধারণা তুমি তখন কি ভাবছিলে, আমার এটা বলো। আমি কিছু ভাবিনি অনেস্টলি, বিকজ আমি যাই বলতাম হ্যাঁ না, বিকজ আই হ্যাড ডিস্টেন্স মাইসেলফ। আমি বারবার বলছি যে আমার সাথে যাই ঘটনাটা ঘটেছে, কেউ যদি দেখো, ফর মি মাই মাদার ইজ মাই টেম্পল, শি ইজ মাই গড। মাই ওয়াইফ ডাজন্ট ডিজার্ভ টু বি কল্ড আ প্রস্টিটিউট, রাইট? মাই ডটার, শি ইজ 8-9, একটা নিরীহ শিশু, তাকে তার বাবার কুকুরের করা গলায় লিশ দেওয়া ছবি দেখানো হচ্ছে, বলা হচ্ছে দিস ইজ ইয়োর ফাদার। মেন্টাল হেলথ নিয়ে আমরা কথা বলি, শি ডাজন্ট ডিজার্ভ দিস। অ্যান্ড মাই লেট ফাদার, আমি তাকে নিয়ে একটা পোস্ট করেছিলাম তার মৃত্যু দিনে, তার তলায় লেখা হয়েছে ইয়োর ফাদার ইজ অ্যাজ অ্যারোগেন্ট অ্যাজ ইউ বাস্টার্ড। আমার মেয়ে আজকে তোমার বইয়ের ব্যাক কভারটা দেখে বলেছে ও মাই গড, মানে ইমিডিয়েটলি ইট কেম আউট, ও মাই গড, ওই দুটো ছবি দেখে, বাবার সঙ্গে ছবি দেখে। সো সামওয়ান হু ইজ রেসপন্সিবল ফর দিস doesn't exist for me. He's a great cricketer, I wish him well, I wish everybody well, but in my book it's a closed thing. He doesn't exist. দিস ইজ ভেরি আনফর্চুনেট। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, যে যখন তোমার মনে আছে ডেভিড ওয়ার্নার একটা কোনো টুইট করেছিলেন কোনো একজন অস্ট্রেলিয়ান জার্নালিস্ট সম্পর্কে, ব্রিসবেন বেসড, বাকি অস্ট্রেলিয়ান মিডিয়া এমন ঝাঁপিয়ে পড়ে যে ডেভিড ওয়ার্নারকে ল্যাজ গুটিয়ে পালাতে হয়। বাংলাদেশি জার্নালিস্টদের ইউনিটি তো দেখার মতো কোনো কথাই নেই। হোয়াট অ্যাবাউট আমাদের দেশের সাংবাদিকের ইউনিটি যখন এটা নেই, বিকজ আই ওয়াজ কম্পিটিশন। আমাদের দেশে তুমি আমরা দুজনকে কি করি, আমরা দুজনকে, যে তুমি বললে না ঝগড়া করি এটসেট্রা, আমরা দুজনকে পুশ করি যাতে আমরা একটা এক্সেলেন্সের জায়গায় যেতে পারি। গৌতম দা আজকে এটা করেছে, কাল যদি আমি এটা করতে পারি তাহলে আরেকটু বেটার হবে, তো গৌতম দা আমায় বিট করার চেষ্টা করবে। দ্যাটস দ্য কম্পিটিশন। দ্য কম্পিটিশন ইজ ফর এক্সেলেন্স। তুমি এটা চাইবে না বলিয়া মরে যাক, তাহলে তো তোমার কম্পিটিশনটাই চলে গেল। তো আমি চাইবো না গৌতম দা চলে যাক, গৌতম দা চলে গেলে তো আমার ইন্ডেক্সটা কে, প্ল্যাটফর্মটা কে, ইয়ার্ডস্টিকটা কে? আমাদের এখানে বাকিরা সেটা চেয়েছে, চাইবে, একে এলিমিনেট করে দেয়, তো কম্পিটিশন। আমার পূর্ব হাউস, আমারই এক কলিগকে, যেখানে আমি 9.5 বছর আমার বেস্ট দিয়ে দিয়েছি, লক্ষ লক্ষ এক্সক্লুসিভ, তারা ফোন করে আমাদেরই কলিগ দেবাশিস সেন মামা, তাকে বলছে একবার নাম বতা দো, একবার, यही है ना मेरा शो बन जाएगा, बता दो। আমার কাছে রেকর্ডিং আছে, আমি চালিয়ে দিতে পারি। না, এই ঘটনা থেকে তোমার কলকাতার সাংবাদিকদের সম্পর্কে কি এক্সপিরিয়েন্স? বিশ্বাস করি না কাউকে। আই এম সিনিক্যাল, আই এম রুথলেস নাও। আই মিন, আই উইল ডু মাই ওয়ার্ক, বাট আমরা তো এক। আমি বারবার বলছি, আজকে টিভি থেকে স্পোর্টস বুলেটিন মুছে গেছে, এটা রেয়ার। ইংরেজি জাতীয় মাধ্যমে নেই। আজকে সাংবাদিককে বিদেশে পাঠানো বন্ধ হয়ে গেছে। পলিটিক্যাল জার্নালিস্টরা যায়, আমরা যাই না, মানে স্পোর্টস জার্নালিস্ট যায় না। সেখানে স্পোর্টস জার্নালিস্টের একমাত্র কাজ হচ্ছে অন্য যে লোকটা তাকে টেনে ফেলে দেয়া। কি লাভ? আমি পাঠাবো, আমরা দেখো গৌতম দা, আজকে আমাদের প্রফেশন ইজ ইন পেরিল আনলেস উই আর টুগেদার। আমাদের প্রফেশন কয়েক বছরের পরে স্পোর্টস জার্নালিস্ট কেউ হতে চাইবে না, কিছু করতে না পেরে স্পোর্টস জার্নালিস্ট হবে। বরিয়া মজুমদার হবে না, ইতিহাসে ফার্স্ট হয়ে অক্সফোর্ডে পিএইচডি করে সেখান থেকে এসে স্পোর্টস জার্নালিস্ট। আমি তো অন্য যা ইচ্ছে করতে পারতাম, আমার সেই ক্যারিয়ার ছিল। আমি স্পোর্টস জার্নালিস্ট হতে চেয়ে স্পোর্টস জার্নালিস্ট হয়েছি। এইটা হবে না, এক্সেলেন্সের জায়গাটা হবে। আমি বারবার বলছি, আজকে গৌতম ভট্টাচার্যের সাথে যদি হয়,
আমি হাত তুলে পাশে এসে দাঁড়িয়ে মারামারি করে নেবো। গৌতম দা আমার জন্য লেখা লিখেছিলেন, বলে দিচ্ছি আপনাদের, আমি তো এটা দেখি না। এবং তাতে জার্নালিস্টরা আবার তার এগেইনস্টে লিখেছে। একদম, একজন জার্নালিস্ট লিখে দিলেন যে আপনার কি কম্পালশন আছে, তার মানে কি আমরা পয়সার লেনদেন আছে। আমি জীবনে গৌতম ভট্টাচার্যকে 4 আনা পয়সা দিইনি, উনিও আমায় দেননি। পাবলিক প্ল্যাটফর্মে এসে বলে যাচ্ছি, এসে আমার ব্যাংক ডকুমেন্টস দেখে নিন। আর যিনি লিখেছিলেন তিনি তার একটা পার্সোনাল ক্রাইসিসের সময় আমার বাড়িতে এসে আমার নিচে আমার অফিসে বসে থাকতেন, কান্নাকাটি করতেন। তার চাকরির জন্য আমি সাহায্য করেছি, তার 50টা জিনিসে আমি সাহায্য করেছি। ওই সেম জার্নালিস্ট যে তোমার নামে লিখেছিল, যে কম্পালশনের জন্য লিখেছে। আনথিঙ্কেবল। এবং সাংবাদিকরা যত এবং ভারতবর্ষের সাংবাদিকরা এটাই প্রবলেম হয়ে গেছে যে যখন বিরাট কোহলি 2015-তে একজন জার্নালিস্টকে আরেকজন জার্নালিস্ট ভেবে গালাগাল করলেন, তখন আমার মনে আছে আমি প্রেস বক্সে বলেছিলাম যে সবার আইসিসিকে একটা চিঠি লেখা উচিত যে উনি একজনকে গালাগাল করেছেন তো একজন ভেবে, কিন্তু এই যে ওপেনলি গালাগাল করাটা ওয়ার্ল্ড কাপের মধ্যে ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন কি করে করতে পারে নিজের দেশে? 3-4 জনের বেশি কি চিঠি লিখতেই রাজি হয়নি। বাট ওই কাগজ চিঠি দিয়েছিল এবং বোর্ডকে কিন্তু একটা অ্যাপোলজি দিতে হয়েছিল, কারণ অস্ট্রেলিয়ান আইন অনুযায়ী কেউ যদি কাউকে এই ধরনের করে এবং সে গিয়ে একটা পুলিশ কমপ্লেন করে, তাহলে জেল হতে পারে। এবং সেই কাগজের তদানীন্তন স্পোর্টস এডিটর এটা তৈরি করে, আমি জানি ঘটনাটা, বোর্ডকে বলা হয়েছিল এবং বোর্ড তখন বাধ্য হয়ে একটা অ্যাপোলজি দিয়েছিল যে না না এটা ঠিক হয়নি। সো আবার আজকে একটা সাংবাদিককে তুমি যে কোনো জায়গা থেকে বের করে দিচ্ছ। কে তুমি ক্রিকেটার বলে তুমি সবসময় এন্টাইটেল কেন ভাই? তোমার ক্ষমতা আমার থেকে বেশি, তাই জন্য তো তুমি ব্যান করিয়ে দিলে। তোমার পয়সা আমার থেকে বেশি, তুমি জাতীয় দলের ক্রিকেটার, আমি কোনোদিন তোমার কাছে, বাট তুমি আমার ভয়েসটা বন্ধ করতে পারো না, তুমি আমার গলাটা বন্ধ করতে পারো না। তোমার ফ্যান হচ্ছে 8-10 বছর, আমি থাকবো 40 বছর। আরে আমি তো এটাই বলছি, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার তুমি অন্য জায়গায় দেখাও ভাই, এখানে দেখিও না। বিকজ তুমি অন্যায় করছো, টর্চার করছো, অসভ্যতা করছো, অপব্যবহার করছো, করতে পারো না। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দ্য জার্নালিস্ট ফ্রেটার্নিটি শুড কাম টুগেদার। এটা আজ আমার সাথে হয়েছে, কাল তোমার সাথে হতে পারে, পরশু ওর সাথে হতে পারে, পরশু ডি এর সাথে হতে পারে, আমরা এক হবো না। তুমি কখনো ভেবেছিলে প্রেস কাউন্সিল বা কোনো ট্রাইব্যুনালে যাবে? কখনো ভাবনি? প্রেসে তো সবাই গালাগাল দিচ্ছে মানে, এবং আমি এটাও শুনছি প্রেসে প্রায় পার্টি হচ্ছে। আরে বোর্ডে গিয়ে বলা হচ্ছে 10 বছর করো, বোর্ডে গিয়ে বলা হচ্ছে 10 বছর করো, 5 বছর করো। এটা কি হচ্ছে? 2 বছর পরে তো ফেরত এসে, লোকটা ডেঞ্জারাস লোক, 2 বছর পরে ফেরত এসে আমাদের বিট করে দেবে। মানে দে ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড। যেদিন এটা অ্যানাউন্সমেন্ট হয় সেদিন দে ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড। 2 বছরে বেরিয়ে গেল, 2 বছর তো ফেরত চলে আসবে। খুবই দুঃখের, কি আর বলবো। যাই হোক, আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে হচ্ছে। যদিও অফুরন্ত কথা বলার ছিল, সুযোগ ছিল, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। কিছুটা ভারাক্রান্ত মন নিয়েই শেষ করছি। অন্যদিন খুব হ্যাপি মুডে আমরা শেষ করি, যে এই অভিজ্ঞতাটা যেন আর কারো না হয়, কারো পরিবারেরও না হয়, তার পরিবারেরও যেন না হয়। কারণ ওদের পরিবার, যে স্ত্রীর কথা বলছিল শর্মিষ্ঠা, আমাদেরও খুব ঘনিষ্ঠ, এবং ও একটাই, এত কিছুর মধ্যে আমি বলবো 1% একটা ভালো দিক হচ্ছে যে শর্মিষ্ঠাকে এর আগে অক্সফোর্ডে যখন আমি দেখেছি, ও মনে হচ্ছে এই জগৎ থেকে কমপ্লিটলি বিচ্ছিন্ন। এটা ওকে স্পোর্টসে নিয়ে এসছে, আর ওর পর্যায়ের একটা ইন্টেলেকচুয়াল যদি স্পোর্টসে কন্ট্রিবিউট করে, সেটা স্পোর্টসের পক্ষে খুব ভালো, আমি এটুকু বলতে পারি। মানে বিউটিফুলি সেড। আমি আজকে মানে বেঁচে থাকতাম না হয়তো, বা এখানে বসে গৌতম দাসে থাকতাম না যদি শর্মিষ্ঠা না থাকতো। দ্যাটস অল। অ্যান্ড আমাদের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই IXBAT অ্যান্ড APTI প্লাস। যারা IAS এবং WBCS এ যারা কোচিং নিতে চায়, তাদের সেই একাডেমি, তাদের নির্ভর এই অনুষ্ঠান। আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। ইনফ্যাক্ট আগে অন্য যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো হয়তো কোনোদিন খুব হিটেড অনুষ্ঠান হয়, কোনোদিন হয়তো এন্টারটেইনিং হয়, কিন্তু আজকের মতো মিক্সড ইমোশনসের অনুষ্ঠান আমি এর আগে কখনো সঞ্চালনা তো করিনি, এদিকেও বসি না। তাই আজকের শোটা, আমি প্রথমে মনে হচ্ছিল আজকের অতিথি স্পেশাল, আমার এখন মনে হচ্ছে আজকের শোটাও বোধহয় স্পেশাল। এবং বারবার মনে রাখবেন যে আমরা কিন্তু আপনাদের জন্য সেবা করি, আমরা আপনাদের জন্য যুদ্ধক্ষেত্রে যাই, আমরা আপনাদের প্রতিনিধি, আমরা আপনাদের এনিমি নই। কাজে পরের বার যখন কখনো এই ঘটনাটা শুনবেন, জাস্ট 1 সেকেন্ড ভাববেন যে আমরা কি করতে চাইছিলাম, আপনাদের জন্য করতে চাইছিলাম না নিজের জন্য করতে চাইছিলাম। আজকে যাই, ভালো থাকবেন, শুভরাত্রি। এটাও খুব বিরল, শুভরাত্রি বলার পরে এই অনুষ্ঠান কোনোদিন চলে না, কোথাও চলে না। শুভরাত্রি মানে তো শেষ, কিন্তু যেরকম লেখার শেষে পুনশ্চ দেখেন, তেমনি আমাকে ওই টকব্যাকে আমাদের প্রডিউসার অর্পণ হঠাৎ বলল যে দাদা, একজন অতিথি এসছেন আজকে একটা ছুটির দিনে, এরকম একটা ঘটনার পর এত একটা ভালো মুহূর্তে তাকে মিষ্টিমুখ না করিয়ে ছেড়ে দেবেন?
আমার তখন মনে পড়লো সত্যি তো আমি তো ভুলেই গিয়েছিলাম যে কলকাতা টিভির তরফ থেকে বুড়িয়ার জন্য ছোট একটা খুব সৌজন্য উপহার এবং একটু মিষ্টির ব্যবস্থা ছিল। কমপ্লিটলি ভুলে গেছি। আবার বলছি আজকে শোটা একদম অন্যরকম শো, কিন্তু আমি আবার আপনাদের কাছে মার্জনা চাইছি। ওই ধরে নেবেন লেখার শেষে যেরকম পুনশ্চ থাকে, ইংলিশে p.s থাকে, এটা সেরকম একটা বই আছে। থ্যাংক ইউ, হার্টফুল রিগার্ডস। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ। এবার শুভরাত্রি।